সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি সংস্কারের পর নির্বাচন। এদিকে শনিবার জামায়াতের আমির বললেন, আওয়ামী লীগের বিচার আগে নিশ্চিত করতে হবে, প্রয়োজনে নির্বাচন আরও বিলম্ব দেওয়া হোক। একই দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বললেন, সুষ্ঠু নির্বাচনের পরিবর্তে অন্য বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বেশি আগ্রহ সন্দেহজনক। অভ্যুত্থানের আগের যে রাজনৈতিক শক্তিগুলো এক হয়ে কাজ করেছে, মনে হচ্ছে নির্বাচন প্রশ্নে তাদের অবস্থানে অনেক ভিন্নতা তৈরি হয়েছে, পাশাপাশি তৈরি হয়েছে সন্দেহের। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সন্দেহের রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। হেফাজতে যুবদল নেতার মৃত্যুর বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন। বিচার বহির্ভূত হত্যায় ক্ষুব্ধ বিএনপি, বিচার দাবিতে মশাল মিছিল, দোষী হলে সেনা আইনে ব্যবস্থা। জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বললেন তারেক রহমান। অভ্যুত্থান পরবর্তী সময়ে গণপরিষদ নির্বাচনই যৌক্তিক বলছে জাতীয় নাগরিক কমিটি। ২১-এর চেতনায় জুলাই অভ্যুত্থান খুলেছে নতুন বাংলাদেশ গড়ার পথ। বইমেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। বিষয়ভিত্তিক লেখক পুরস্কার দেওয়ার দাবি প্রস্তাব ডক্টর ইউনূসের। মন্ত্রণালয়ে বিবৃতি প্রত্যাখ্যান তিতুমির কলেজের শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ মিছিল। অবরোধে মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ। আমরা আলোচনায় আসি। আর প্রথমেই শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনাদের দলের সিনিয়র নেতা, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজকে বলেছেন, নির্বাচন ছাড়া অন্য বিষয়ে সরকারের আগ্রহ সন্দেহজনক। নির্বাচন ছাড়া সরকারের আসলে অন্য কি কি বিষয়ে আগ্রহ আপনারা অনুভব করছেন, এবং সেটা আসলে কি কি সন্দেহ আপনাদের মধ্যে তৈরি করছে? না, সন্দেহ তো আছেই, কারণ আমাদের নানান ধরনের অভিজ্ঞতা আছে। বিগত দিনে আমরা 11-এর অভিজ্ঞতা দেখেছি, এখানে নির্বাচনের নামে কলঙ্ক দেখেছি দীর্ঘদিন। ওই যে কি বলে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় বলে একটা কথা আছে না? তো আমাদের দেশের মানুষের অবস্থাও কিন্তু তাই। হ্যাঁ, দীর্ঘকাল আমরা গণতন্ত্র বঞ্চিত, দীর্ঘকাল আমরা অধিকার বঞ্চিত, দীর্ঘকাল আমরা আইনের শাসন বঞ্চিত। এখানে যাচ্ছে তাই হয়েছে। তা আমরা একটা অন্তর্বর্তী সরকার পেয়েছি, ঠিক আছে, কিন্তু এখন অন্তর্বর্তী সরকার কোনো কিছু পরিষ্কার না করে সমস্ত কিছুই যদি ধূম্রজালের মধ্যে রাখে, তাহলে সন্দেহ, অবিশ্বাস দানা বেঁধে উঠতেই পারে মানুষের মধ্যে বা আমাদের মধ্যে। কেন উঠবে না? আপনি কি সংস্কার করবেন, কবে নির্বাচন দিবেন, বা আপনার রোডম্যাপ কি, আপনার রূপকল্প কি, আপনার টার্গেট কি, আপনার চিন্তা কি, আপনি কোনো কিছু কিন্তু আপনার মধ্যে স্বচ্ছতা আমি দেখছি না। হ্যাঁ, সেই জন্য অবিশ্বাস একবার। এবং আপনাদের মধ্যে ছাত্র প্রতিনিধিরা আছে, বৈষম্যবিরোধী ছাত্র, তারা কতক্ষণে রাজনৈতিক দল করবে বা তারা কতক্ষণে প্রস্তুত হবে, আবার তাদেরকে আপনিই বলছেন, উৎসাহ করছেন যে তোমরা রাজনৈতিক দল করো, তোমরা ভোট পাবা, তোমরা কেন তোমাদেরকে মানুষ ভোট দেবে না? সেটা সমস্যা না। সমস্যা হলো আপনি যখন ক্ষমতার চেয়ারে বসে কাউকে উৎসাহিত করবে, সেটা মানুষ সন্দেহের চোখে দেখবে। রাজনৈতিক দল হতেই পারে, সেটা আমরা স্বাগত জানাতে পারি, তার জন্য সিভিল সোসাইটি আছে, বাংলাদেশের মানুষ আছে, সবাই আছে। আর সবচেয়ে বড়, এখানে কি ডক্টর ইউনূস রাজনীতির চেয়ারে বসে অন্যদেরকে উৎসাহিত করছেন নাকি ইন্টারভিউতে সরাসরি বলেছেন তাদেরকে উনি উৎসাহিত করছেন, এবং তারা তার কলিগ হিসেবেও আছে, তার ক্যাবিনেটেও আছে, এখন পর্যন্ত আছে। তো কেউ তো বলতেই পারে যে আপনার ক্যাবিনেটের লোকদের দিয়ে আপনি রাজনীতি করাবেন, কবে পদত্যাগ করবেন কি করবেন না, তো সেটা তো আপনার লেভেল প্লেইং ফিল্ড হলো না, বা আপনি যেই চেয়ার আছেন সেটা তো আপনার কাজ হতে পারে না। হ্যাঁ, সেই জায়গা থেকে সন্দেহ বা অবিশ্বাসের বিষয় আসছে। আপনার 6 মাস চলে গেল, প্রায় 6 মাস যাচ্ছে, আর কয়দিন পরে, 5 দিন 7 দিন 6 দিন পরে 6 মাস হয়ে যাবে। এখন পর্যন্ত আপনি নির্বাচন বা আপনার কর্মপরিধি কী হবে, বা আপনি কতটুকু সংস্কার করতে চান, কি করবেন, তার কোনো টোটাল একটা পরিষ্কার চিত্র আপনি জাতির সামনে দিতে পারেন নাই। 2025 সালের ডিসেম্বর বা 2026 সালের জুন নাগাদ যে, এটাও বায়বীয় কথা, মানুষ কতটুকু সংস্কার চায় তার ভিত্তিতে। এটা তো কোনো
স্পষ্ট বার্তা হতে পারে না বা পরিষ্কার কোনো বার্তা হতে পারে না। উনি বলতে পারেন যে আমরা এত তারিখের মধ্যে নির্বাচন করতে চাই, আর কি কারণে এই সময়টা লাগবে সেটা আপনার যারা অংশীজন আছে তাদের সাথে আপনি আলোচনাও করবেন, তো যে আমার এই কারণে আমার এই 25 সালের 26 সালের জুন পর্যন্ত সময় লাগছে। ইলেকশন কমিশন বলছে তারা প্রস্তুত আছে, তারা করতে পারবে। তো আপনি এই যে তারপরে নানান ধরনের ব্যাপার আছে, এই যে কমিশনগুলো, সংস্কার কমিশনগুলোর যে রিপোর্ট দিল, সেই রিপোর্ট আপনি বাস্তবায়ন করবেন কতটুকু করবেন, সেখানে এক গাদা নানান ধরনের সুপারিশ আছে। সেটা কি স্বল্পকালীন না দীর্ঘকালীন না, এই সরকারের আমলেই হবে, কিভাবে হবে, সেইগুলো তো আপনি যারা অংশীজন আছে, স্টেক হোল্ডার আছে, তাদের সাথেও আপনার এটা নিয়ে দীর্ঘ কথাবার্তা বলবার প্রয়োজন রয়েছে। রাজনৈতিক দল বিশেষ করে আরও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, সেই বিষয়ে আমরা পরিষ্কার কোনো কিছু সরকারি উদ্যোগ বা তৎপরতা কিন্তু আমরা দেখছি না। সেই জন্য আমরা বলছি সন্দেহ ঘনীভূত হচ্ছে এবং চারিদিকে একটা ধূম্রজালের মতো পরিবেশ তৈরি হয়েছে। আর এটা তো একটা দিক, আর একটা দিক হলে দেখেন দেশের যে কাঙ্ক্ষিত মানুষের যে কি বলে এই জুলাই বিপ্লব বা অগাস্ট বিপ্লব, যেটা সেই বিপ্লব যে মানুষের কাঙ্ক্ষিত ফল বা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ধারে কাছ দিয়ে আমরা হাঁটতে পারছি না এখন পর্যন্ত সেই বিচার বহির্ভূত হত্যাও শুরু হলো, আইন শৃঙ্খলার কোনো উন্নতি নেই, যে যার মতো একেবারে কি জানে ওই যে ঘর পোড়ার মধ্যে আল পোড়া দেওয়া শুরু করছে। এখন তিতুমির কলেজে বিশ্ববিদ্যালয় চায় রাস্তাঘাট আটকায় অবরুদ্ধ করে রাখছে। আপনার দ্রব্যমূল্য, জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কোনো মূল্যের কোনো উন্নতি হয় নাই, মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। চারিদিকে নানান ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা, ছিনতাই, ডাকাতি, চুরি, এই ধরনের ব্যবস্থা বেড়ে গেছে। সেটা বেড়েছে এই কারণে যে সরকারের কোনো মানে সেন্টার কি বলে দুর্বলতা, নানান দুর্বলতা। সরকার কোনো শক্তিও প্রয়োগ করতে পারছে না মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্যে বা রাষ্ট্রের জন্যে, তার অর্গান ফাংশন করছে না। এই ধরনের সরকার এটা হয়েই থাকে, এটা বাস্তবতা। সেই জন্য আমরা দ্রুত নির্বাচনের কথা বারবার বলেছি এবং যত দ্রুত আপনি নির্বাচন দেবেন তত এই কিন্তু সমস্যাগুলো। আপনি যেটা বলছিলেন যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দিবে, তারপরে সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে, সেজন্যই তো হয়তো সরকার চাইছে না যে না, সেই এই যে আলোচনাটা শুরু কয়েকটা হবে। প্রতিবেদন, এবং প্রেস যেমন সচিবও কিন্তু নির্বাচন কমিশন, স্পষ্টভাবে বলেছেন সংস্কার কমিশন যে প্রতিবেদনটা দিল, আরো কেউ দিয়েছে, সেই বিষয়গুলো কি অগ্রগতি আছে? দিয়েছে তো, বেশ কিছুদিন আগেই তো দিয়েছে, কোনো অগ্রগতি আছে? ফেব্রুয়ারি থেকে আপনাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না না, এই সময় দীর্ঘসূত্রিতাটা কেন হবে? প্রতিবেদন দেওয়ার 3 দিনের মধ্যে কেন আপনি সংশ্লিষ্ট মানুষের সাথে কেন বসবেন না, আলোচনা করবেন না? আপনি একটা দিন ডিলে করবেন তো আপনি একটা দিন পিছিয়ে যাবেন, কেন করবেন আপনি, কি কারণে? এখন পর্যন্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা, এভাবেই তো সময় যাচ্ছে, এভাবেই তো মানে ক্ষমতা প্রলম্বিত করবার বা দীর্ঘায়িত করবার যে সন্দেহ মানুষের, সেটা আসছে, কেন আসবে না? সুস্পষ্ট সন্দেহ কি একটাই যে আপনাদের ক্ষমতা তারা প্রলম্বিত করতে চায়? আমাদের ক্ষমতা কেন? আশ্চর্য মানে ব্যাপার, আমি ভোটের কথা বললেই কেন আপনি আমার ক্ষমতার কথা কেন বলবেন? এটা তো দুর্ভাগ্যজনক। সরকার তার না 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 ক্ষমতাকে না না না, প্রলম্বিত করতে সরকার, চায়। হ্যাঁ, কেউ বলছে যে ক্ষমতার লোভ, ক্ষমতার মজা, এটা তারা আরো বেশি সময় ধরে উপভোগ করতে চান। হ্যাঁ, বা কেউ যদি নেতিবাচকভাবে বলে যে রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করবার, বা কেউ যদি এখন নির্বাচন হইলে বিএনপি যদি ক্ষমতায় এসে পড়ে, এই ধরনের কথাও তো আমরা শুনেছি। তো এই কথা আপনি বলবার কে? কেউ বলছেন, সরকারের কেউ না বললেও তাদের মধ্য থেকে অনেকেই বলছেন যে এখন নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতা, তো এইটা বিএনপি ক্ষমতা আসবে তো আপনার কি অসুবিধা? বিএনপি রাতের বেলায় ভোট করে ক্ষমতা আসতে চাইছে, না ভোট ছাড়া ক্ষমতা? না না, এই প্রশ্ন আসছে। তো আমিও তো এই প্রশ্ন করতে পারি যে আপনার ক্ষমতার মজা আপনাকে পেয়ে বসেছে, ওই চেয়ারটা খুব খারাপ, আপনি সেটাকে এনজয় করছেন, আপনাকে বিলাস বসুন বিত্ত প্রাচুর্য আপনাকে পেয়ে বসেছে, এই কথাও তো মানুষ বলতে পারে। 2026-এর জন্য নির্বাচন হলে কি বিএনপি ক্ষমতায় আসতে পারে না? না না, আমার কথা হলো 26-এ হলে ক্ষমতায় কে আসবে না আসবে, আমি কি বলছি যে এবার এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে? আমার কথা সেটা না, ক্ষমতায় যেই আসুক, ক্ষমতায় কে আসবে না আসবে সেটা তো পরের ব্যাপার। আপনি মানুষের গণতান্ত্রিক অধিকারটা দিবেন না? আপনি পিছাবেন কেন গণতান্ত্রিক অধিকার? মানুষের ভোটের অধিকার কেন? এই যে মানুষ রক্ত দিছে, আপনার অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখবার জন্য মানুষ রক্ত দিয়েছে। অনির্বাচিত সরকার মানে কি? এই যে আজকে একটা খুন হলো গতকাল, এর জবাবদিহিতা কে দিবে? কার কাছে তারা জবাবদিহি করবে? আমি ধরে নিলাম তারা সব ভালো কাজ, যদি 2টা খারাপ কাজ করে তাহলে তার কাছে কাদের কাছে তারা জবাবদিহি করবে? জায়গাটা কই? মানুষের কাছে তাদের কোনো জবাবদিহিতা আছে? নাই তো। হ্যাঁ, একটা ইলেক্টেড গভর্নমেন্ট হইলে খারাপও যদি করে তখন মানুষ বুঝতে পারে যে আমরা নির্বাচিত করেছি, আমাদের সরকার, ভবিষ্যতে আমরা তাকে বিদায় করতে পারবো। জি, ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, আপনি আসলে কি কোনো ধরনের ষড়যন্ত্র বা সন্দেহ দেখেন কিনা এই সরকার ইচ্ছে করে সেটাকে তাদের ক্ষমতা প্রলম্বিত করতে চায়, এমনকি আপনার মনে হয় কিনা? এবং যেটি মানে ভাই বলছিলেন যে 2000 এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, সরকার অনেকে মনে করছে সেটা সরকারের বাইরে যে এটা কেউ চাচ্ছে না, এরকম
কোনো কিছু আপনার মনে হয়েছে কিনা? এখানে ষড়যন্ত্র আছে কিনা এটা আমি বলতে পারবো না, তবে আমি এইটুকু বলতে পারি এই সরকার যেভাবে অগ্রসর হচ্ছে এতে সময় ক্ষেপণ হচ্ছে। এদের দেখে, এদের কাজকর্ম দেখে মনে হচ্ছে না যে তাদের মধ্যে কোনো তারা আছে, অথচ একটা তারা কিন্তু থাকা উচিত ছিল, একটা সিরিয়াসনেস থাকা উচিত ছিল। আমি অনেকবার বলেছি আমি এই সরকারকে আসলে একটু নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট মনে করি। তারা আসলে কোনো ব্যাপারে খুব একটা সিরিয়াস না। তারা মানে যদি লাগিয়া যায় কম গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে সিরিয়াস হয়, তারা গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে সিরিয়াস না। এটা আমার অবজারভেশন। যে কথাটা মানে উনি বললেন, দেখেন এই কথাটা কিন্তু আপনি অন্যভাবে যেভাবে দেখেন না কেন, যে 4টা কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, তাও 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। তো সেই রিপোর্টগুলো নিয়ে তারা কী করবে? তারা পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসবে। তাহলে তারা কি সবগুলি রিপোর্ট হয়ে যাওয়ার পর একসঙ্গে সবার সঙ্গে বসবে? পলিটিক্যাল পার্টি বসাবে সবাইকে, আপনারা সবাই বসেন, আমি সবগুলো রিপোর্ট একটা একটা করে তুললাম আর কণ্ঠ ভোটে পাশ করাইলাম। বিষয়টা কি এরকম হবে? বিষয়টা কি হবে? পলিটিক্যাল পার্টিগুলোরও তো কিছু প্রস্তাব থাকতে পারে, সেই প্রস্তাবগুলির সঙ্গে ওনারা একটা একটা করে মিলাবেন, ক্রস করবেন, অথবা যুক্তিতর্ক চলবে, তারপর যেটা বেটার হয় সেটা তারা গ্রহণ করবে। এই তো উনি বলেছিলেন এইভাবে, ডক্টর ইউনূস যা বলেছেন আমি ওটাকে এইভাবে বুঝেছি। যদি সেই উপলব্ধিটা আমার ঠিক হয়ে থাকে, তাহলে মাঝখানে কেন ওনারা দিন ধরে বসছেন না? ওনাদের মূল কাজটা কী রে ভাই? ওনাদের মূল কাজটা কি? ওনাদের মূল কাজকে সেন্ট মার্টিন বন্ধ করা? আপনি আমাকে এই কথাটা বুঝান ভাই, এই মুহূর্তে কোন কাজটা মূল কাজ? যে কাজটা নাকি মানে এখন এই মুহূর্তে ওনারা বলছেন আমরা সংস্কার করব, আমরা নির্বাচন দেব। এদের আচরণ দেখে মনে হচ্ছে এরা সংস্কার নিয়ে খুব সিরিয়াস। এদের আচরণ দেখে মনে হচ্ছে তারা নির্বাচন নিয়ে খুব সিরিয়াস, অথবা তারা যেটাতে সিরিয়াসনেস শো করছে সেটাই খুব ভালো মতো তারা করতে পারছে। একবার হঠাৎ করে এই গত মাসে প্রথম সপ্তাহে শতাধিক পণ্য এবং সেবার উপর তারা ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়িয়ে দিল। তার নেতিবাচক প্রভাব পড়ে নাই বাজারে? পড়তে বাধ্য। আপনি এই জিনিসটা আগে কিনতেন 7% ভ্যাটে, এখন আপনাকে কিনতে হবে 15% ভ্যাটে। তাহলে এই ভ্যাটের টাকাটা যাবো কই? ওটা কি করবো নাকি যে উড়ে যাবে না তো? এটা তো এই কলমের মধ্যে ঢুকবে এবং সেটা আপনাকে বাড়তি টাকা দিয়ে কিনতে হবে। তারপর আমাদের আরেক মানে আপনার বৃদ্ধ এক উপদেষ্টা উনি বলেন কি, হ্যাঁ বেড়েছে বটে, মানুষের কষ্ট হবে না। মানুষের কষ্ট হবে না সে কেমনে বুঝলো? সে তো মানুষ না, সে তো মহামানব। সে কেমনে বুঝবে আমার কষ্ট হবে না হবে? আমি 5 টাকার জিনিস 7 টাকা দিয়ে কিনতেছি, আমার কষ্ট হবে না, সে কেমন করে বুঝলো ভাই? এটা বুঝান তো আপনি আমারে। আমার কি বেতন বাড়ছে? আমার বেতন বাড়ছে, আপনার বেতন বাড়ছে এর মধ্যে, তাহলে এটা বাড়লে আমার কষ্ট হবে না কেন? কিভাবে সে কথাগুলি বলে? এই লোকগুলো আসলে জনবিচ্ছিন্ন মানুষ। এই প্রত্যেকটা লোক জনবিচ্ছিন্ন মানুষ। এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই। এরা জনগণের কাছে অকেশনালি পলিটিক্যাল লিডারদের আমরা বদনাম করি, পলিটিক্যাল লিডারদের আমরা নানা ধরনের আপত্তিকর তাদের আচরণ নিয়ে আমরা সমালোচনা করি, অমুক করি তমুক করি, তাও করি। কিন্তু তারপরেও আপনি দেখবেন একটা পলিটিক্যাল পার্টির লিডারশিপ যত খারাপই হোক, দেখবেন বৃহস্পতিবার জিজ্ঞাসা করবেন যে কালকে একটা প্রোগ্রাম আছে, বলবো না ভাই শুক্রবার দিন তো আমি এলাকায় যাই। শুক্রবার দিন কেন এলাকায় যায়? মানুষের সঙ্গে কথা বলতে যায়। তার মানে এরা কিন্তু মানুষের সঙ্গে মিশে, মানুষের সঙ্গে যোগাযোগ আছে। এই যে আলী ইমাম মজুমদার সাহেব এই কথা বলছেন যে মানুষের নাকি কষ্ট হবে না, উনি পাবলিকের সঙ্গে মিশেন পাবলিকের সঙ্গে। উনি যখন সচিব ছিলেন তখনও মিশতেন না, যখন অবসরে গেছেন তখনও মিশেন না। উনি মানুষের পেইনটা বুঝবেন না রে ভাই। যে লোক আমার পেইন বুঝবে না তারই দিয়েছেন উপদেষ্টা বানিয়ে, সে কি করবে? এখন এগুলি তো হচ্ছে এখানে, মূল কাজ কিন্তু কেউ বোঝে না, কিন্তু মূল কাজে কেউ নাই। আমি মাসুদ কামাল ভাই যদি এই প্রশ্নটা করি, যে যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয় তখন তো সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে, তো এখন তো তাহলে তাদের উপর রাজনৈতিক দলগুলোকে আসলে দায় চাপানোর যৌক্তিকতা আপনি দেখেন কিনা? কারণ হচ্ছে যে আলোচনা করা হয়েছে মানে কি বুঝলাম না আপনার। মানে সেটা তো সবার সম্মতির ভিত্তিতে হয়েছে, যেমন ছাত্র উপদেষ্টারা বলে থাকেন যখন এই অন্তর্বর্তীকালীন এটা আমি জানি না, আমি পলিটিক্যাল পার্টির কোনো লিডারশিপের সঙ্গেও নাই, আমি জানি না ব্যাপারটা। এটা উনি বলতে পারবেন, বাবুল ভাই বলতে পারবেন। বাবুল ভাই উনি কি বলবেন আমি জানি না, ওনাদের সঙ্গে আলোচনা কার হয়েছে, কিভাবে হয়েছে। এবং জাতীয় সরকারের প্রস্তাবও তার দেওয়া হয়েছিল, সেটিও রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান হতে পারে।
যদি সেটা রাজনৈতিক দলগুলো না মানে, তাহলে রাজনৈতিক দলগুলো অন্যায় করেছে। আমি মনে করি একটা জাতীয় সরকার হওয়া উচিত ছিল, আমি এখনো মনে করি জি হওয়া উচিত ছিল এই পর্যায়ে। তা যদি তারা যদি না মানে, তারা অন্যায় করছে, এটা তাদের ব্যাপার, এটা আমি জানি না, বাট আমার কাছে সেটা অন্যায়, আমি তাদের পক্ষ নিচ্ছি না। বাট আলটিমেটলি যেভাবেই হোক, যে উপদেষ্টা পরিষদটা হয়েছে এটা একটা অথর্ব উপদেষ্টা পরিষদ, জাস্ট অথর্ব। দুই একজন লোক ছাড়া বাকি সব অথর্ব, দুই একজন লোক ছাড়া বাকিগুলো কোনো কাজের লোক না। এবং এই লোকগুলো আসলে জানে না যে দেশের মানুষের আসলে পেইনটা কোথায়, এই দেশের মানুষ কি চায় তারা জানে না। অসংখ্য যাক, সেটা নিয়ে আমার খুব একটা আমার মাথা ব্যথা নাই, নাই কেন, আমি তো ধরেই নিয়েছিলাম যে এরা অল্প দিনের জন্য এসেছে, আমি তো ধরেই নিয়েছিলাম অল্প দিনের এই জন্য এসেছে। সংস্কার কয়েকটা ক্ষেত্রে সংস্কার করবে, একটু করে ইলেকশনটা ভালো একটা ইলেকশন দিবে, দেওয়ার পর নতুন যারা আসবে, দায়িত্বে আসবে, তারা আমাদের এই সংস্কারগুলো শেষ করবে। জি। সংস্কারের চাপটা কিন্তু আমাদের দিক থেকে আসেই, কিন্তু এরা নিজেরা পারে না, কিন্তু আবার চেয়ারও ছাড়তে চায় না। হুম এটা হলো আমাদের আরেকটা বেদনা। মানে এমনি তো জিনিসপত্রের দাম বাড়তি, জীবনযাপন অস্থিরতা আছে, এই সমস্ত বেদনা সঙ্গে একটা বাড়তি বেদনা হলো এরা আবার চেয়ারের থেকে উঠতেও চায় না। জি ধন্যবাদ। আমি এই প্রশ্নে আসি যে আপনাদের যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তার আগে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠার প্রয়াস ছিল ছাত্রদের পক্ষ থেকে, সেটা আপনারা নেননি বা গ্রহণ করেনি সেই সুযোগটি। না না, কে প্রস্তাব দিয়েছে জাতীয় সরকারের না না দিয়েছে এটা সুস্পষ্টভাবে কেউ কোনো কিছু আমরা জানি না। বা আর জাতীয় সরকারে যাবে কি যাবে না সেটা বিএনপি নিজস্ব ইচ্ছা, কি কারণে যাবে জাতীয় সরকারে গেলে, এই সরকার একই তো কথা, অনির্বাচিত সরকারই তো। তো কি এমন পার্থক্য এই ইন্টারিম গভর্নমেন্ট বা অনির্বাচিত সরকার হতো কি, সব রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে হতো, এটাই তো আপনি বলছেন। তাতে কি সমস্যার সমাধান হয়ে যেত? সে অনির্বাচিত সরকারই তো, বা কি লাভ হতো? এখন আমরা যে প্রশ্নটা তুলেছি সেই প্রশ্নের সাথে এর কি পার্থক্য ফারাক আমি জানি না। তার মানে ওই নির্বাচনকে প্রলম্বিত করা, হয়তো এই জাতীয় সরকারের দিয়ে দোহাই দিয়ে, সব দলের দোহাই দিয়ে ক্ষমতার ভাগাভাগি। আর জাতীয় সরকার আপনি কতদিন করবেন? এটা তো মানুষের, সেটাও তো এক ধরনের মানুষের জনমতকে উপেক্ষা করা, সেটাও তো এক ধরনের মানুষের গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করা। আপনাদের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন যে তরুণদের শক্তি ও উদ্দীপনা গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম চালিকা শক্তি, তবে প্রবীণদের অভিজ্ঞতাও উপেক্ষা করা উচিত নয়। আপনাদের অভিজ্ঞতা কি উপেক্ষা করা হয়েছে এটা মনে হয়, বা আপনারা কোনোভাবে উপেক্ষিত? শোনেন, এটা তো চিরাচরিত সত্য এবং শাশ্বত সত্য, নবীন এবং প্রবীণ, কারো শক্তি এবং কারো অভিজ্ঞতার তো একটা গুরুত্বপূর্ণ ইস্যু যুগে যুগে কালে কালে সারা দুনিয়ায়। অভিজ্ঞতা ছাড়া যে শিশু জন্ম নিবে তার হাতে আপনি সমস্ত কিছু তুলে দিলে সে তো পারবে না। কারণ এই পৃথিবীতে বিচরণ করে মানুষ শিখে, জানে, বুঝে, মানুষের জীবনের একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা তো তার সমাজে, তার পরিবারে, তার রাষ্ট্রে তিনি ব্যয় করতে পারেন বা কাজে লাগাইতে পারেন। তো সেটা ছাড়া তো হবে না। হ্যাঁ ঠিক আছে, তরুণ অরুণের মতোই যে তারুণ্যতি মীর বিদারী, সে আলোর দেবতা, তো ঠিকই আছে আলোর দেবতা, কিন্তু তরুণ সবসময় তার বয়স, তার বাস্তবতা, তার আবেগ, তার ইমোশন, এর কারণে তিনি সবসময় ধীর স্থির প্রগাঢ় সিদ্ধান্ত নিতে অনেক সময় পারেন না। ব্যক্তি বিশেষে ভিন্ন হইতে পারে, কিন্তু মোটা দাগে আজ হল তো তাই। তাহলে আপনি প্রবীণের অভিজ্ঞতা আর তরুণের শক্তি যদি একসাথে না হয়, সেখানে ভালো কোনো কিছু ডক্টর ইউনূস তো যে কোনো রাজনৈতিক দলের যে কোনো প্রধানের থেকে বেশি প্রবীণ, 84 বছর বয়স ওনার। সেটা অন্য হিসাব। ডক্টর ইউনূস এবং তার যারা কি ক্যাবিনেট বা তার যারা সহকর্মী, প্রত্যেকে এক একটা দিকে, এটা ঠিক যে তারা ভালো একাডেমিশিয়ান বা উজ্জ্বল তারকা, সেটা ভিন্ন হিসাব। কিন্তু রাষ্ট্রাচার, রাষ্ট্র পরিচালনা, এটাও তো শিখতে হয়, এটাও তো জানতে হয়। আপনি একদিনে আপনি নোবেল প্রাইজও পেতে পারেন। প্রফেসর ইউনূস নিজেই বলেছেন যে আমি তো এই কাজের মানুষ না, আমাকে এখানে ফেলানো হয়েছে, আনা হয়েছে, তো আমি তো এটা জানি না, বুঝি না। এই যে জানা এবং বোঝা, এটা তো খুব প্রয়োজন। সেই জন্য প্রফেসর ইউনূস সাহেব রাজনীতি করলে নিশ্চয়ই তিনি ভালো করতে পারতেন। দেশ চালাইতে নানান ধরনের শক্তি, সাহস, অভিজ্ঞতা, কৌশল, নানান মানুষের সাথে সম্পৃক্ততা, এই বিষয়গুলো থাকে, কিন্তু ওনাদের অনেকেরই সেটা হয়তো নাই, যেই কারণে এই সংকটগুলো তৈরি হচ্ছে। জি, আমি একটা জিনিস আপনার কাছে প্রশ্ন করতে চাই, যেমন আমি এর আগেও আপনাদের কয়েকজন প্রবীণ নেতার মুখ থেকে শুনেছি যে বাবার আগে ছেলে হাঁটলে সে দেশ কখনো ভালো হয় না, বা এ ধরনের বক্তব্য করেছেন। মির্জা আব্বাস বলেছেন এরকম বক্তব্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই তরুণরাই তো রক্ত দিয়েছে, সেক্ষেত্রে তাদের একটা রাজনৈতিক একটা মানে এটাও তো একটা রাজনৈতিক, তাদের একটা শিক্ষার মধ্যে দিয়ে তারা গিয়েছে। তাহলে এই তরুণদের কাছে কি আপনাদের কোনো কিছু মনে হয় যে
তাদের হাতে ছেড়ে দিলে আপনারা কিছুটা ইনসিকিউর ফিল করেন, এমন কি মনে হয় কিনা কখনো? কি ছেড়ে দেবো তাদের হাতে? মানে ধরেন যে ক্ষমতা তারা ছেড়ে দেবো? মানে ক্ষমতা ছেড়ে দেওয়া বা তারা দল গোছালে কি কোনো রকম ইনসিকিউর আপনাদের ফিল হয় কিনা? কেন ইনসিকিউর ফিল হবে? শোনেন, বাংলাদেশে বহু রাজনৈতিক দল প্রয়োজন আছে, বহু মত পথ প্রয়োজন আছে। হ্যাঁ, এখানে শূন্যতা আছে রাজনীতি, এটা তো সত্য। তরুণরা আসতেই পারে, কেন আসবে না? সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা মানুষের সাথে সম্পৃক্ত হয়ে আসতে হবে। একটা আন্দোলনে বিজয় হয়, আর আপনি একা বিজয় হয়েছেন, আপনি একা তরুণ, আমার দলের তরুণ আপনার সাথে ছিল না, আমরা আপনার সাথে ছিলাম না, এই কথাটাই তো মানে কন্ট্রোভার্সি তৈরি করা, বিভক্তি তৈরি করার একটা বাস্তবতা। নিশ্চয়ই তারা আমাদের মাথার মুকুট হইতে পারে। এদেশে বহু তরুণরা বহুত বিজয় করছে, তরুণরা সিন্ধু অভিযান করছে, তরুণরা 52, 62, 66, 69, 71, 90, 24 সবই তরুণরা করছে। কোনো তরুণ তো বলে নাই যে আমরা ক্ষমতার উপরে বসাই দিতে হবে, ক্ষমতা আমার হাতে দিয়ে দিতে হবে, আমি নির্বাচন দেবো না, আমি রাষ্ট্র চালাবো। কবে বলেছে? কোন কালে বলেছে? হ্যাঁ, একটা যুদ্ধ, একটা শক্তি, এটা তো তরুণরাই করে। বৃদ্ধরা কি যুদ্ধ করার রণাঙ্গনে? দেশ জয় করেছে যারা, মুক্তিযুদ্ধ করাছে, বৃদ্ধরা কি করতে পেরেছে? তরুণরাই করেছে, এটাই তো স্বাভাবিক। সেখান থেকে তাদের তার মানে aspiration তৈরি হতে পারে। আপনি কি জয় করে আপনি ওই যে কি বলে নিজেই সবকিছু ভোগ করবেন, দখল করবেন, এই টেন্ডেন্সির মধ্যে আপনি চলে গেলেন, আপনি বিলাস বসনের মধ্যে চলে গেলেন, জাকজকের মধ্যে, সেটাও বলে দেন তাহলে পরিষ্কার করে। আপনি হাসিনাকে উল্টিয়ে দিয়েছেন, সবাই আপনার সাথে ছিলাম, আমরাও 15 বছর চেষ্টা করেছি, ধাক্কায় ধাক্কায় হাসিনাকে খাদের কিনারে এসেছি, পরে আপনি আর আমি সবাই মিলে ধাক্কা দিচ্ছি, হাসিনা খাদে পড়ে গেছে। এখন যদি কোনো আপনি একাই দিয়েছেন তো বলতে পারেন আপনি, কিন্তু তাহলে আমার এই 16 বছরের ত্যাগ শ্রম, আমার যৌবনের এই মূল্যবান সময়, এই 138 হামলা মামলা, জেল খাটা, এগুলো সব বৃথা হয়ে গেল। একদিনে জুলাইতে শুরু হয়ে গেল, আর অগস্টে ফল পাইকে গেল গাছের। গাছ লাগাইলেন জুলাই মাসে আর অগস্টে। এটা তো বিভ্রান্তিমূলক কথা, এটা হলো বিভক্তিমূলক কথা, এটা ঠিক না। তরুণরা তাদের জায়গা পাবে, আমরা রেসপেক্ট দেম, তাদেরকে আমরা সেলিউট করি। তবে তারা এই রাষ্ট্রকে সোজা করে দেওয়ার জন্য, রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনার জন্য তারা একটা প্রেশার গ্রুপ হলে ভালো হতো। ওকে, ওয়েল, তারা রাজনীতিও করতে পারে, এটি নিয়েও কোনো দোষের নাই। কিন্তু রাজনীতি করবেন, আবার রাজনৈতিক পুরনো রাজনৈতিক দলকে তাচ্ছিল্য করবেন, বিদ্রুপ করবেন, জিয়াবাদ করবেন, মুজিব এই বাদ বুধ করবেন, বা আপনি কথায় কথায় মানে রাজনৈতিক শক্তিকে, রাজনৈতিক দলগুলোকে, প্রবীণ রাজনীতিবিদদেরকে আপনি অপমানজনক কথা বলবেন, সেটা কি আপনার কাছ থেকে আচরণ করে? সেই জন্য তরুণদের বুঝে শুনে ধৈর্য, সহনশীলতা, এই জিনিসগুলো তাদের অভাব আছে কিনা সেটা খতিয়ে দেখবার সময় আছে নিশ্চয়ই। জি, ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আসতে চাই যে আজকে ইত্তেফাকের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ছাত্র যে দল গঠন হতে যাচ্ছে সেখানে একজন উপদেষ্টা হয়তো তার উপদেষ্টা পদ ত্যাগ করে তিনি সেই দলের নেতৃত্ব পর্যায়ে আসতে পারেন, এবং আখতার হোসেন ছাত্রদের বা জাতীয় নাগরিক কমিটির যিনি একজন নেতা, তিনি বলেছেন যে সাধারণ মানুষের মধ্যে তাদের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে, যে জনপ্রিয়তাটা নতুন দলের জন্য কাজে লাগতে পারে, বা নীতি নির্ধারকরাও সেটা চাচ্ছেন। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন মোস্তফা কামাল ভাই? ছাত্ররা দল করতেই পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, বরং আমি খুশি হব। কারণ তরুণরা দল করবে, এতে আমার আপত্তি থাকার কোনো কারণ নেই। কারণ নতুন নতুন চিন্তা মানুষের কাছ থেকে আসবে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেগুলো আছে, ট্রেডিশনাল পার্টিগুলো, তারা তাদের মাঝখান থেকে যদি নতুন কিছু আসে, সেটা আমি পছন্দ করি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা জিনিস কি দেখেন, এদেশের মানুষের মধ্যে একটা ধারণা জন্মাইছে যে তারা কিন্তু সবসময় বলছে যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার চাই। কারণ তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি বলুন তো? তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্ট হলো যে নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকারটা নিজে নির্বাচনে অংশ নেবে না, বা কারোর প্রতি বায়াস ওই সরকারের কোনো একজন লোক নির্বাচনে অংশ নেবে না, অথবা কোনো একজন প্রার্থীর প্রতি ওই সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সমর্থন থাকবে না। এই তো মূল কনসেপ্টটা। তো এখন এই সরকারের 3 জন সদস্য যারা নাকি ছাত্র, এখন তারা যদি রাজনীতিতে আসেন, তো তাদের প্রতি কি এই সরকারের কোনো ধরনের মানে সহানুভূতি, ভালোবাসা, আনুকূল্য থাকবে না? থাকবে তো। তারা তো নির্বাচনের জন্য বেরিয়ে আসছেন, অন্য কোনো কারণে তো না। তো তারা এখানে ক্ষমতায় অংশ নিতে গেলেন কেন? আবার দেখেন, ডক্টর ইউনূসকে দেখলাম একটা পডকাস্টে, উনি ফিনান্সিয়াল টাইমসের, উনি বলেছেন যে উনি এদেরকে রাজনৈতিক দল করার জন্য প্রয়োজিত বলেছেন, তোমরা রাজনৈতিক দল করো, উৎসাহিত করছেন। এরা বলছে যে আমরা যে করব, আমাদের তো লোকে চেনে না, একটাও সিট পাবো না। বাবুল ভাই, আমি বলি আমার মুখস্থ আছে এগুলো, আপনি আমাকে হেল্প করেন না, হ্যাঁ সরি। তো ওনারা তো বলছে যে ভাই আমাদের তো কেউ চেনে না, আমরা তো কোনো সিট পাবো না। তো উনি বলছেন কিনা তোমাদের সারা দেশের লোক চেনে। অর্থটা কি দাঁড়াইলো? উনি ওনাদেরকে উৎসাহ দিয়েছেন রাজনৈতিক দল করার জন্য। তো উনি যদি একজন লোককে উৎসাহ দেন,
তাহলে সেটা কি ওই লোকগুলি অথবা ওই দলটার প্রতি ওনার এক ধরনের সহানুভূতি, এক ধরনের মানে আপনার ভালোবাসা প্রকাশ হয় না? হয়। এখন যেই মুহূর্তে ওনারা এই আপনার উপদেষ্টা পরিষদ থেকে সরে যাবেন, যে যারা দল করবেন, সেই মুহূর্তে কি ভালোবাসা থেমে যাবে? থেমে যাবে না, কারণ বরং ওরা আরো বাড়বে এই কারণে ওরা তখন ওনার কথা শুনেই কিন্তু দলটা করলেন। তাই করলেন না? ওনার কথাটা শুনলেন, শুনে দল করলেন, এবং সারা দেশের মানুষ তাদের কতটুকু চেনে সেটা প্রমাণ করতে গেলেন। তাহলে সেক্ষেত্রে এই সরকারের যে নিরপেক্ষ থাকার যে কথাটা ছিল, তত্ত্বাবধায়ক সরকারের যে মূল থিমটা, এদেশের মানুষ যে জিনিসটা চেয়েছে যে নির্বাচনের সময় যে সরকারটা থাকবে তারা কোনো দিকে হেলে পড়বে না, জি, তো সেটা কি তখন থাকবে? একটা বিষয় হচ্ছে যে উপদেষ্টা পদ যদি ছেড়ে দিয়েও তারা দল করে, সেক্ষেত্রে কি আমি সরকারের সেক্ষেত্রে সমান নিরপেক্ষ সমস্যা দেখি। জি, আমি একই তখন তো আমি এটাই বললাম, সেক্ষেত্রে আমি একই সমস্যা দেখি, সরকারের পক্ষপাত দুষ্ট হয়ে যায়। থাকবেই, কারণ এরা তো এই সরকারের সঙ্গেই ছিল। আরেকটা কথা বলি আপনাকে আমি, সেই জিনিসটা কি, এদের কেউ কেউ তো তার এলাকায় অলরেডি প্রচারণা চালাচ্ছেন। আমি তো বেশি দূর যাওয়ার দরকার নাই, এই যে কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি, উনি এখানে চালাচ্ছেন তো। ওনার লোকজন, ওনার আত্মীয় স্বজন, ওনার যারা ভক্ত আছে, ওনার বাবা, সবাই জানে উনি এখানে ইলেকশন করবেন, সবাই জানে এখানে। তো এখন এটা যদি জানতো, উনি তো সেই অনুযায়ী উনি কাজকর্ম করতেছেন, এবং এই ধরনের অভিযোগ আমার কাছে এসেছে যে ওখানে উনি ইউনো চেঞ্জ করেছেন, ওখানে উনি ডিসিএসপি চেঞ্জ করেন। ওনার হাতে তো বিরাট ক্ষমতা, উনি তখন এলজেডি মিনিস্টার, লোকাল গভর্নমেন্ট মিনিস্টারটা কে পায়? যে সাধারণত দেখি আমরা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট যখন হয়, সেই গভর্নমেন্টের যারা মহাসচিব থাকে, সেক্রেটারি থাকে, সিনিয়র না সেক্রেটারি থাকে, দল গঠনের দায়িত্বটা যার হাতে থাকে, সবসময় তারাই পায়, খালি এই আওয়ামী লীগের আমলের শেষ 2 বার বাদে। কারণ অতি লোভনীয় মন্ত্রণালয় যে আপনার যোগাযোগ মন্ত্রণালয় ছেড়ে উপাচার্য কাদের আসতে চায় নাই বলে বোধ ছিল, তা না হলে সবসময় এটা সেক্রেটারি সাহেবরে পায়। কেন পায়? দল গঠনের জন্য পায়। তো উনিও পেয়েছেন, উনি দল গঠন করছেন সারা দেশে, অলরেডি সারা দেশে ওনার তো প্রভাব চলছে। তো এখন উনি যদি কালকে বলেন, অথবা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আগ মুহূর্তে বলেন এই আমি ছেড়ে দিলাম, অতএব আমার সরকার নিরপেক্ষ হয়ে গেল, না রে ভাই, এটা হবে না। এই সরকার ইতিমধ্যে তার নিরপেক্ষতা হারিয়েছে, এবং আগামী নির্বাচনে এই সরকার যদি থাকে, সেটাকে আমি অন্ততপক্ষে নিরপেক্ষ সরকার বলবো না। এই সরকার নিরপেক্ষতা হারাইছে অলরেডি। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো, তার আগে বাবুল ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আজকে জামায়াত ইসলামের আমির একটি বক্তব্যে বলেছেন, সুনামগঞ্জে সম্ভবত, যে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে, প্রয়োজনে নির্বাচন আরো বিলম্বে দেয়া হোক। আপনি কি মন্তব্য করবেন? কি বলবো, ওনাদের নিজেদেরই এরকম এর মানে ভিন্ন বক্তব্য আছে বারবার। ওনার সেক্রেটারি দেখলাম গোলাম পরার কয়েকদিন আগে, 2-3 দিন আগে বলছে নির্বাচন দ্রুত সংস্কার করে, খুবই দ্রুত নির্বাচন দিতে হবে। তার আগে আমির সাহেবও বলছেন, তার আগে একবার বলেছিলেন যে সংস্কারের কথা। আমি যতটুকু জানি এক এক সময় এক এক বক্তব্য, এগুলো বিভ্রান্তি। কেন ওনারা বলছেন আমি জানি না। জামাত ইসলাম তারা একটা রাজনৈতিক দল, মানে গতকালকে এক কথা, আজকে এক কথা, এটা তো জাতীয় পার্টির মতো একটা আচরণ আমার কাছে মনে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। আপনাদের এক সময় জোট ছিল, আপনাদের এই নিয়ে আলোচনা হয় না? মানে না, জোট তো ছিল, কিন্তু তারা তো ভিন্ন রাজনৈতিক দল। অনেকদিন ধরে তাদের সাথে আমাদের জোট নাই। আমরা এরশাদের হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, শুধু জামাত ইসলাম না, সকল মত পথের মানুষ, ইসলামী ভাবাপন্ন ডান বাম, সবাই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। হ্যাঁ, যেমন জামাত ইসলাম 86 সালে নির্বাচন করেছিল হাসিনার সাথে একসাথে, এরশাদ সরকারকে বৈধতা দেওয়ার জন্য। জামাত ইসলাম 96 সালে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছিল। এগুলো অনেক ধরনের আছে। আওয়ামী লীগ বিএনপির সাথে শুধু জামাত ইসলামের সম্পর্ক ছিল বা জোট ছিল, বিষয়টা এরকম না, সব রাজনৈতিক দলের সাথে। কিন্তু তাদের অবস্থা এক এক সময় এক এক রকম। জামাত ইসলামের যে বক্তব্য, এটা তারা বিভ্রান্তমূলক আচরণ করছে সবসময়, উল্টো রথে উল্টো পথে কেন ওনারা চলতে ভালোবাসেন, এটা আমার বোধগম্য নয়। জি, আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপি একটি জুলাইয়ের ঘোষণাপত্র, আপনাদের একটি খসড়া তৈরি করেছে, ছাত্ররা একটি খসড়া তৈরি করেছিল, আপনাদের কাছে সেটি পাঠিয়েছেও। আপনারা পাল্টা একটি খসড়া কেন তৈরি করতে হলে, আর কি কি পরিবর্তন সেখানে থাকতে পারে? না, আমাদের নিজস্ব দলের চিন্তা ভাবনা থাকতে পারে না? ছাত্ররা ছাত্রদের মতো করে চিন্তা করতে পারে, অন্যান্য রাজনৈতিক দল অন্যদের মতো চিন্তা করতে পারে। আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের প্রস্তাবনা আমরা দিয়েছি, যেখানে আমরা আমাদের শুধুমাত্র 24 তো অবশ্যই, সাথে সাথে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের 90, আমাদের সামগ্রিক যে বিগত দিনের সমস্ত অর্জন, আমাদের বিগত 16 বছরের লড়াই সংগ্রাম, সেই প্রেক্ষাপট আমরা সংযুক্ত করে আমরা আমাদের মত দিয়েছি। এখন সেটা যদি রাষ্ট্র করে, সরকার করে, সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে, বসবে, কতটুকু মাইনাস করবে, কতটুকু প্লাস করবে, সেটা নিশ্চয়ই একটা সমন্বিত আলোচনার ব্যাপার।
কিন্তু একটা বিষয় কি এরকম হয়ে দাঁড়াচ্ছে যে আপনারা অভ্যুত্থান পরবর্তী সময়ের ছাত্ররা যতগুলো দাবি তুলেছে সবগুলারই বিএনপি বিরোধিতা করেছে এবং যেমন অভ্যুত্থানের সময় তো ছাত্ররাই সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে, এটাতে কোনো সন্দেহ তো নাই, আপনাদের নিয়ে বড় বড় নেতারাই বলেছেন। কিন্তু রাষ্ট্রপতি পরিবর্তনের ইস্যু কিংবা সংবিধানকে নিয়ে তাদের যে ভাবনা কিংবা জুলাই ঘোষণাপত্র সবগুলোরই আসলে বিরোধী অবস্থানে বিএনপি থেকেছে এবং যেটা আসলে প্রক্রিয়াকে আরো জটিল করে তুলেছে। সব বিষয়ে আমরা বিরোধী অবস্থানে থাকিনি, আমরা কোনো কোনো বিষয়ে আমরা ঐক্যমত্য পোষণ করেছি, যেমন ভারতীয় আগ্রাসন এবং বাস্তবতা সব আমরা একসাথে এক পথে হেঁটেছি, কথা বলেছি সবগুলো। আর আপনি আপনার সাথে সমস্ত মত আমার মিলবে এটা আশা করা তো ঠিক না। আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতি ভিন্ন, আমাদের দল ভিন্ন, আমরা মানুষের সাথে কমিটেড দীর্ঘদিন। আমরা সকাল বিকাল হুটহাট তো কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না যাতে বিশৃঙ্খলা হতে পারে। আমাদের নিজস্ব চিন্তা আছে, চেতনা আছে, আমাদের ভাবনা আছে, সেই ভাবনা সবসময় আপনার সাথে মিলে যাবে এটাও না। তার মানে এই না যে আমরা যুদ্ধ ঘোষণা করছি। আপনি রাষ্ট্রপতি পরিবর্তন করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। আপনি রাষ্ট্রপতিকে বঙ্গভঙ্গ আক্রমণ করবেন কি করবেন, আমি যাব কি না সেটা আমার স্বাধীনতা থাকতে পারে, স্বকীয়তা থাকতে পারে, আমার ভিন্ন চিন্তা থাকতে পারে, বা আমি নাও যেতে পারি। হ্যাঁ, তো সব বিষয়ে যে ঐক্যমত হতে এর তো কোনো কারণ নাই। হ্যাঁ, আবার অনেক বিষয়ে ঐক্যমত আমরা হয়েছি, হব না কেন, আলোচনা করেছি, কথা বলেছি, ঐক্যমত হয়েছি, প্রধান উপদেষ্টা ডেকেছেন, আমরা গিয়েছি, আমাদের এখানে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার চেষ্টা হয়েছে, সেই বিষয়ে আমরা জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা চেষ্টা করেছি, আগ্রাসনের বিরুদ্ধে আমরা জাতীয় ঐক্য হবার চেষ্টা করেছি। সব যদি একমত হয়ে গেল তাইলেও তো সেটা আবার এক ধরনের বাকশালের চিন্তা চেতনার মতো হয়ে যেতে পারে। না, বিষয়টা হচ্ছে যে সেগুলো যেমন রাষ্ট্রীয় স্বার্থ, অপর রাষ্ট্র আমাদের উপর যখন হ্যাঁ জাতীয় ঐক্য প্রয়োজন যেই জায়গাটা, তখন জি। আর এখন আপনাকে আমি মানি কি মানি না সেটা আমার চিন্তা একরকম হতে পারে। পলিসিগত জায়গায় কি আপনারা অনেক বেশি বিরোধিতা করেছেন কিনা? কোথায়? মানে পলিসিগত জায়গায়, যেমন রাষ্ট্রে যারা তারা যেই চিন্তা চেতনা নিয়ে যে পলিসি ইমপ্লিমেন্ট করতে চাইছে সেটা আমরা মনে করেছি যেমন আপনি প্রেসিডেন্ট ইস্যুটা বললেন, যে এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট তো বাংলাদেশের একটা অলংকারিক পোস্ট, তার কোনো ক্ষমতা, তার কোনো কর্তৃত্ব বাংলাদেশে কার্যতা এই পরিস্থিতিতে নেই যদি সংবিধান পরিবর্তন না হয়। হ্যাঁ, সেই জায়গাটা আমরা মনে করেছি এখানে আরেকটা সাংবিধানিক সংকট তৈরি হইতে পারে। হ্যাঁ, এমনিতে আমরা নানান ধরনের একটা যুগ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছি, সেই প্রেক্ষাপটে আমরা বিষয়টাকে আমরা সেইভাবে পজিটিভলি চিন্তা করি নাই যে এই মুহূর্তে তাকে সরানোর প্রয়োজন আছে কিনা। মাসুদ কামাল ভাই, এই যে জাতীয় নাগরিক কমিটি নেতারা বলছেন যে আগামী নির্বাচন আসলে গণপরিষদ নির্বাচনই হওয়া উচিত, কিন্তু সংবিধান বিষয়ে বিএনপির আবার একটা ভিন্ন মত আছে। আমরা গণপরিষদ নির্বাচন মানে বুঝেছি এটি সংবিধান পাশ করবে আর কি, মানে সার কথা বললে। তো সেই জায়গাটাই কি আসলে গণপরিষদ নির্বাচনের সামনে একটা জাতীয় নাগরিক কমিটি বা ছাত্রদের যা চাওয়া তার সঙ্গে বিএনপির চাওয়ার সঙ্গে একটা গরমিল তৈরি হলে আগামী নির্বাচনের আসলে কি নির্বাচন হবে সেটা নিয়ে একটা শঙ্কা তৈরি হতে পারে? বা গণপরিষদ নির্বাচন নাকি আলাদা কেবল যে আপনার সংবিধানটাকে আপনার রেটিফাই করার জন্য যে একটা মানে গণপরিষদ নির্বাচন করা হবে? তাদের যে ফর্মুলাটা যেটুকু আমি বুঝেছি যে একটা নির্বাচন হবে যেটি গণপরিষদের নামে, তারা সংবিধান পাশ করবে, তারপরে তারা হচ্ছে যে একটা পার্লামেন্ট হিসেবে কাজ করবে। ওরই যেমন সবাই চাচ্ছি। জি, না না না, এটা তো বিএনপি চাচ্ছে না। বুঝলাম না কিছু। ভাবতেন একটা গণপরিষদ একটা স্পেশাল একটা নিয়ে আর কি গণভোটের মতো হবে, যেটা গণপরিষদ বলে, যারা সংবিধান সংশোধন গণভোটের মতো গণভোট আর কি। তাহলে ওটার সঙ্গে গণপরিষদের কি সম্পর্ক? শুনেন ভাই, আমি বলি ভাই, এত আলোচনা তো দরকার নাই। সংবিধান পাশ করবে একটা নির্বাচিত সংসদ, বিষয়টা ক্লিয়ার। এটা নিয়ে আর মুস্তামুস্তি করে কোনো লাভ নাই, ওই জ্ঞান দিয়ে লাভ নাই। অনেকে অনেক জ্ঞান নিয়ে আসবে দেশ থেকে বিদেশ থেকে, ওই বিদেশি জ্ঞান দিয়ে কোনো কাজ হবে না। এদেশের নিয়মটা হলো সংবিধান পাশ করবে সংবিধান একটা রাষ্ট্রের দলিল, এই অনুযায়ী দেশটা চলবে। দেশের জনগণ যদি চায় তাহলেই হবে, এছাড়া হবে না। এখন দেশের জনগণ কিভাবে চাবে? দেশের জনগণের চাওয়ার নিয়মটা হলো দেশের জনগণ যাদেরকে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসেবে পাঠাবে তারা এটাকে পাশ করবে, এবং সেই ইলেকশনটাই তো হবে সামনে। মাঝখানে তো আর একটা ইলেকশনই করতে পারে না, মাঝখানে আবার একটা ইলেকশন করবো না, মানে ওই একটা ইলেকশনে দুইটা কাজ করবে আর কি। মানে ইলেকশন তো ভাই ওটার সঙ্গে সংবিধানের কোনো সম্পর্ক নাই। ইলেকশনটা হবে পার্লামেন্ট ইলেকশন, যা নাকি সরকার গঠন করবে। তাদের যে ফর্মুলাটা আমি যতটুকু বুঝেছি যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে, তারপর সেটা একটা পার্লামেন্ট হিসেবে কাজ করবে, একই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত। একটাই তো হলো, একই তো কথা হলো। যদি মনে করেন আমি কিন্তু এটা বুঝি না যে আপনি একটা ইলেকশন করলেন, সেই ইলেকশনের পরে যে সংসদটা গঠিত হলো সেখানেই স্বাভাবিক নিয়মে এগুলো উঠবে, এই প্রস্তাবগুলি উঠবে, এই সংস্কার প্রস্তাব আছে, আপনারা কি বলেন, এবং সেই সংসদ সে পার্লামেন্ট ডিসিশন দিবে যে এই প্রস্তাবগুলিতে কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না। ওগুলি নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে না? আলোচনা হবে নাকি হুবহু এই সংস্কার প্রস্তাবকে হুবহু পাস করতে হবে? নো,
জি এই সংস্কার প্রস্তাব যে ঠিক আছে, ওরা কি আমার মতামত নিছে, আমার সঙ্গে পড়ছে? আমার বাসায় যে আমার যে কাজের মহিলা আছে ওর মতামত নিছে? ওদের এই দেশে কোনো অধিকার নাই, আমার কথা বলার অধিকার নাই? এটা বানাইছে কে? আমেরিকা থেকে আসছে এক লোক, সে এসে বানাই দিয়ে গেছে। আমার দেশ আর কেউ নাই। ওই অধ্যাপক আলী রিয়াজ, এটা আমার মানতে হবে? আমি তো মানবো না। আলী সাহেব কি করছে ওখানে? ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়েছে, আবার রাষ্ট্র ধর্ম রাখছে। কেন? কি কারণে? খুঁটিয়াটি আলাপ করলে তো আমি তার সঙ্গে আলাপ করবো, তার সঙ্গে আমি আলাপই করবো না। আগে বলবো যে আমেরিকার নাগরিকত্ব সাইডে আসেন। আমি আলী রিয়াজের সঙ্গে কোনো আলাপই করতে রাজি না। সে যে আমেরিকান সিটিজেন, আমেরিকান সিটিজেন সে ওথ করে নিচ্ছে, শপথ করছে সে আমেরিকার স্বার্থ রক্ষা করবে। আমি যদি বলি এই তার প্রস্তাবের মধ্যে আমেরিকার স্বার্থ রক্ষা সে করতেছে, এটা আমি মানবো না। এরকম অনেক এমপি থাকবে যারা এটা মানবে না। তো ওখানে আলোচনা হবে এটা নিয়ে, জি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা হবে। সেই আলোচনা করে মানুষ স্কুটিতে মানুষ এখানে আবার মানুষও পাল্টা আলোচনা করবে। তারপরে এটা যদি সবাই মিলে পাশ করে তাহলে পাশ হবে। কয়েকজন এনজিওদের দেওয়া সংস্কার, এটা কি পলিটিশিয়ানরা ই করবে, মানবে? এনজিওদের সংস্কার জনগণ মানবে? ভাই দিস ইজ রিয়েলিটি। খালি বললে তো হবে না। সংস্কারের যে কমিশনগুলি হয়েছে, তাদের যে প্রস্তাবগুলি হয়েছে, এগুলি কিসের প্রস্তাব? প্রস্তাব আপনার পছন্দ হয়েছে কিনা জানি না, আমার অনেক প্রস্তাব পছন্দ হয় নাই। এই যে আপনার করছে নির্বাচন কমিশন সংস্কার করছে একটা, এরা প্রস্তাব দিচ্ছে স্বতন্ত্র কেউ দাঁড়াইলে তাকে 500 লোকের সাইন আনতে হবে এবং 500 লোককে আবার হলফনামা দিতে হবে। কেন? যে লোকের ভোট দেওয়ার অধিকার আছে সেই লোকের নির্বাচন করার অধিকার আছে। পলিটিক্যাল পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, সে নিবন্ধিত পলিটিক্যাল পার্টি, সে এমনি একটা প্রার্থী দিতে পারবে। আর আমি যে স্বতন্ত্র দাঁড়াবো, আমার 500 লোকের সিগনেচার আনতে হবে। যে 500 লোকের আমি সিগনেচার আনবো, তাদের ভোট দেওয়ার গোপনীয়তা নষ্ট হবে না? জি ধন্যবাদ। কি উদ্ভট সব সংস্কার প্রস্তাব করতেছে। জি বাবুল ভাই, আমি আপনার কাছে শেষ প্রশ্নটা করতে চাই। সেটা হলো যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুত নির্বাচনের দাবিতে আপনারা এই মাসেই কি বলবো, এটা ক্যাম্পেইনের মতো একটা নামবেন, সাথে সাথে সেটিকে আপনাদের নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটা একটা আন্দোলন বললে আন্দোলনও বলা যেতে পারে। তো এমনিতেই তো অনেক আন্দোলন আসলে সরকার ট্যাকেল করছে, প্রায় 150 মতো আন্দোলন গত 6 মাসের কম সময় ট্যাকেল করেছে। আবারও আপনারা যদি এরকম একটা আন্দোলন করেন দ্রুত নির্বাচন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি, তাহলে সরকার কি আসলে আরো বেশি বিপাকে পড়বে কিনা? শোনেন, রাজনৈতিক দলের কাজ কি? রাজনৈতিক দলের কাজ তো জনগণের স্বার্থে কথা বলা, কাজ করা, কর্মসূচি পালন করা, এই তো। হ্যাঁ, কথায় কথায় রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, হরতাল করা, অবরোধ করা, যুদ্ধ ঘোষণা করা, এটা তো আমরা বলিনি। আমরা বলেছি আমাদের কর্মসূচি পালন করতে হবে। কারণ আপনি যেই সংস্কারের কথা বলছেন, যাই বলছেন, আপনি অনির্বাচিত হলেও আপনি তো আমার সরকার এখন। হ্যাঁ, বা আপনি কতদিন থাকবেন সেই জিনিসটা যতক্ষণ আপনি পরিচ্ছন্ন না করবেন, পরিষ্কার না করবেন। আর আপনি যে সংস্কারের কথা বলছেন, শোনেন, মানুষের আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারকে বাদ দিয়ে, মানুষের শান্তি স্বস্তিকে বাদ দিয়ে, মানুষের দ্রব্যমূল্যকে বাদ দিয়ে কোনো সংস্কার কোনো কাজে আসে না। সেই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষা কি, ঘরে ঘরে যে মানুষের হাহাকার, অভাব, অনটন, দৈন্যতা, নিরাপত্তাহীনতা, এই বিষয়গুলো এনশিওর না করলে আপনি যতই সংস্কার করেন কোনো কাজে আসবে না। তো সেইগুলো তো আপনাকে এনশিওর করতে হবে। এখন পর্যন্ত কোনো জিনিসপত্রের দাম কি কমেছে? যেটা একটা বিরাট প্রশ্ন ছিল আমাদের কাছে, বরং ক্ষেত্র বিশেষে বেড়েছে। আপনি কর, ট্যাক্স, আপনি ওই ভ্যাট আপনি আরও বাড়িয়েছেন। হ্যাঁ, তো মানুষের আরও কষ্ট বাড়ছে। তো সেই বিষয়গুলো নিয়ে কি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কথা বলবে না? অবশ্যই বলা উচিত। ভোট প্রলম্বিত হচ্ছে, আপনি যে গণপরিষদের কথা বলতেছেন, সংস্কারের কথা বলতেছেন, নানান ধরনের তালবাহানা, হ্যাঁ, কতটুকু এই পর্যন্ত সংস্কার নিয়ে সেই তৎপরতা, যেটা মাসুদ কামাল ভাই বলল, আপনার আন্তরিকতা আমরা দেখছি না। তাহলে কি এর বিরুদ্ধে বিএনপি কথা বলবে না? বিএনপি তো একটা রাজনৈতিক দল, গণমানুষকে নিয়ে রাজনীতি করে। তো মানুষের অধিকারের কথা অবশ্যই বিএনপির বলবার প্রয়োজন আছে। আপনি তো রাজনৈতিক দল না, আপনি তো সরকার। আপনি তো বসে আছেন, আপনি কারো কাছে কোনো জবাবদিহি করবেন না। আপনি যতদিন থাকতে পারবেন ততই হয়তো আপনার সুবিধা হইতে পারে, কিন্তু মানুষের যদি অসুবিধা হয় সেই কথাগুলো কে বলবে? সেটাই আমাদের প্রশ্ন বা আমাদের প্রস্তাবনা, যে আমরা সেই কর্মসূচিগুলো পালন করব, তবে শান্তিপূর্ণভাবে পালন হবে। আপনি নিশ্চিত থাকেন, কোনো বিশৃঙ্খলা, নৈরাজ্য বা আমরা এখন পর্যন্ত কোনো যুদ্ধ ঘোষণা করিনি। তবে আমরা যদি দেখি যে আপনি উল্টো রথে উল্টো পথে হাঁটতেই আছেন, তখন তো আবার আমাকে রাস্তায় নিয়ে প্রতিবাদ করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। মানে আপনারা চাপ সৃষ্টি করবেন? যদি কেন নয়, আমি কেন চাপ সৃষ্টি করব? যে আপনি মানুষের অধিকারটা ফিরিয়ে দেন। এই যে একজন বলতেছে কি গণপরিষদ করবেন, আপনি সংবিধান পাশ করবেন সেখানে, বা উল্টাবেন পাল্টাবেন, এই যে বিষয়গুলো, আপনার সংস্কারের কথা, এখানে নানান ধরনের ধূম্রজাল আছে। প্রস্তাবনা দিয়েছেন, সেটা নিয়ে সরকারের কোনো তৎপরতা নেই, উদ্যোগ নেই। বুঝলাম, প্রস্তাবে যে নানান ধরনের একটা পুরো মানে কি বলে
যুগান্তকারী অনেকগুলো পরিবর্তন আছে, সেই পরিবর্তনগুলো কে করবে, কিভাবে করবে? এটার প্রক্রিয়া হলো একটা পার্লামেন্ট, যে পার্লামেন্ট কোনো সংস্কার প্রস্তাব আইনে পরিণত করে। বা এখন আমার তো সংস্কার, যেটা মোটা দাগের সংস্কার, কেয়ারটেকার গভর্নমেন্ট যে আমরা আনতে পারলাম, এটাও কিন্তু একটা সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কার আমি মনে করি। এবং এই সংস্কারের মধ্য দিয়েই এটা যদি পার্মানেন্ট আপনি রাখতে পারেন এবং নিট অ্যান্ড ক্লিন রাখতে পারেন, আপনার অ্যাসিভ হয়ে যাবে 60% 70% সংস্কারের, গোটা সংস্কারের। তো এটাও তো কোনো ফেলনা না। এখন আপনি যত রকমের বয়স 16 করবেন, 19 করবেন, কে 21 করবেন, পার্লামেন্টের এমপির বয়স কে চাইছে না চাইছে আমি জানি না। এখন এটা করলেও কোনো অসুবিধা নাই, করেন। যে এই যে বিষয়গুলো যাই করবেন আপনি, সেটা কিভাবে হবে, কে করবে আমি জানি না। সেটা নিয়ম হলো একটা পার্লামেন্টের মধ্যে দিয়ে, সেই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলে আসছি যে আমরা এই সংস্কারগুলো করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।